আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি ফারহান আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 18। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বতে এবং ধন্যবাদও জানাচ্ছি যারা যারা আমাদের ঘটনা শোনেন, আমাদের এই শো দেখেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং তার সাথে এই শো এর জন্য যারা কাজ করতেছেন, যেমন এম সাইদ ভাই আছে, তারপর নাহিদ ভাই আছে, যারা গ্রুপে কাজ করতেছে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শো এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হচ্ছে ঘটনা ছোট হোক কিন্তু সেটা সত্যি হোক। রিসেন্টলি অনেকজন ঘটনা পাঠাচ্ছেন কিন্তু তার মধ্যে বেশিরভাগই কপি। আমরা কিন্তু এরকম ঘটনা সিলেক্ট করব না। আজকের পর্বতে বেশ কয়েকটা ঘটনা আছে এবং প্রতিবারের মতো এম সাইদ ভাইয়েরও ঘটনা আছে। আশা করি আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি জাইন। আবারও শেয়ার করতে যাচ্ছি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কিছুদিন আগের কথা, 2025 সালের মে মাসের 7 তারিখ। সেই দিন আমি আমার এক আত্মীয়র সাথে দেখা করতে গিয়েছিলাম। সেই দিন রাত 9:19 আমি আমার বাসার দিকে রওনা দিই। একটু পর আমি এসে পৌঁছাই আমাদের বাসার একটু দূরে এক বাঁশঝাড়ের কাছে। তখন আমাদের এই দিকে দুইটা রাস্তা, একটা পাকা রাস্তা আর একটা মাটির রাস্তা, এবং সেটি সেই বাঁশঝাড়ের কাছ দিয়ে। বেশি দেরি হওয়ার কারণে আমি সেই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে যেতে লাগি। কিছু দূর যাওয়ার পরে কেউ আমার নাম ধরে ডাকতে থাকে। গলাটা আমার ছোট মামার মতো। আমি পিছে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু একটু আগে তো আমার নাম ধরে কেউ একজন ডাকলো। আমি আর কোনো দিকে না তাকিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে হাঁটতে শুরু করলাম। বাড়ির কাছে আসার পর দেখি যে বাড়িতে কেউ নেই। তাহলে সবাই গেল কোথায়? তারপর দেখি আমাদের উঠানের তেঁতুল গাছটা থেকে ফিসফিস করে কেউ যেন কিছু বলতেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেখানে বেহুশ হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার আব্বু আর আম্মু একজন কবিরাজকে ডেকে আনে। সে বলে আমি নাকি বাঁশঝাড়ের কিছু জিনদের বিরক্ত করেছি, তাই সে জিন এমন করেছে, কিন্তু সে আর কোনো ক্ষতি করবে না। তবে আমি আর কোনোদিনই সেই রাস্তা দিয়ে যেতে পারবো না। তারপর আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়ে গেছে। ছোট্ট একটি ঘটনা ছিল, কিন্তু এটা সত্যি ছিল। এই যেই ইনসিডেন্টসের কথা এখন আপনারা জানলেন, আমি পড়ে শোনালাম, এটা হর হামেশা হয়েই থাকে, বিশেষ করে বাঁশঝাড় বা এরকম ঝোপঝাড় এরিয়ার মধ্যে। আমরা জানি যে জিনরা এরকম শুনশান জায়গায় বা বাঁশঝাড় বা এরকম জায়গায় থাকতে বেশি পছন্দ করে। তাই এসব জায়গা দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু সাবধানভাবে চলাফেরা করা লাগবে। তো ধন্যবাদ জাইন ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। তবে পরবর্তী ঘটনা যাওয়ার আগে যারা এখন আমাদের জিনের রাজত্ব গ্রুপে জয়েন হন নাই, যেটা আমাদের একটি ফেসবুক গ্রুপ জিনের রাজত্ব নামের, সেখানে যারা এখনো জয়েন হননি তারা জলদি জয়েন হয়ে যান। কারণ সেইখানে আমাদের শো রিলেটেড, আমাদের এপিসোড রিলেটেড সকল ধরনের আপডেট ওই গ্রুপে রিয়েল টাইমে দেওয়া হয়। মানে এপিসোড আসার আগেই সেখানে আপডেট পেয়ে যাবেন। এবং ধরুন আপনি একটি ঘটনা শুনছেন, সেই ঘটনার রিলেটেড যেই জায়গা সেখানে ছবি আপনি দেখতে পারবেন। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা পোস্টের মাধ্যমে জানাতে পারেন বা গ্রুপে আলোচনা করতে পারেন, ডিরেক্ট আমাদের সাথে কথা বলতে পারেন। তাই অবশ্যই যারা এখনও গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যান। লিঙ্ক পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং যারা চাচ্ছেন আমাদের সাথে ঘটনা শেয়ার করতে, মানে আপনার সাথে ঘটেছে একদম সত্যি ঘটনা যেটা শেয়ার করতে যাচ্ছেন, সেটা অনায়াসে শেয়ার করতে পারেন। সেটার শেয়ার করার মাধ্যমে একেবারেই সহজ। আমাদের জিমেলের মাধ্যমে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেলটি হচ্ছে ebfbhai@gmail.com। ঘটনা যদি সত্যি হয় এবং অন্য কোনো জায়গায় শেয়ার করা না হয় তাহলে অবশ্যই সেটা সিলেক্ট হবে। তো এখন চলে যাচ্ছি আপনাদের পছন্দের এম সাইদ আহমেদ ভাইয়ের পাঠানো ঘটনাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারহান ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এম সাইদ আহমেদ, জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য। প্রথমে ধন্যবাদ দেব জিনের রাজত্ব পরিবারের সদস্য এবং ভিউয়ার্সদের আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং ফারহান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত আমার পাঠানো ঘটনা শেয়ার করার জন্য। আজকে প্রথমেই আমি যেই ঘটনা শেয়ার করব সেটা আমার প্রিয় বন্ধু এবং জিনের রাজত্ব গ্রুপের অন্যতম সদস্য নাহিদ হাসানের। সাল 2023 জানুয়ারি মাসের 31 তারিখ হঠাৎ আমার ফোনে কল আসে।
এক রোগীর রক্ত লাগবে। রক্ত দিতে যেতে হবে ঢাকার এক সুনামধন্য মেডিকেলে। আমি এবং আমার আরও 3 জন বন্ধু একসাথে গেলাম। সাভার থেকে গাবতলী যাই সিএনজিতে। গাবতলী থেকে সেই মেডিকেলে যেতে রাস্তায় প্রচুর জ্যাম পড়ে যায়। আমাদের মেডিকেলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, প্রায় রাত 12টা। মেডিকেলে পৌঁছে আমরা রোগীর স্বজনদের সঙ্গে দেখা করি। রোগীর স্বজনরা একটু সহজ সরল ছিল, এইসব বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না এবং বুঝতও না। যেহেতু আমরা একটা রক্তদান সংগঠনে আছি, তাই আমাদের অভিজ্ঞতা ছিল। আমি নিজে গিয়ে ফর্ম পূরণ করলাম এবং রক্ত পরীক্ষা করলাম। রক্ত পরীক্ষা করার পর সেই ল্যাবের ডাক্তার আমাদের বলল নতুন ভবনে গিয়ে রক্ত দিয়ে আসতে। আমরা 4 জন নতুন ভবনে যাওয়ার জন্য রওনা হলাম। হঠাৎ আমাদের প্রস্রাব করার প্রয়োজন হলো। তখন আমরা নির্জন এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আশেপাশে কেউ ছিল না। পাশে দেখলাম একটা টয়লেট। আমরা এক এক করে টয়লেটে ঢুকলাম। তো সবার আগে আমি ঢুকলাম। ঢুকে দেখি টয়লেটটা অনেক নোংরা। মনে হচ্ছিল অনেকদিন এটা কেউ ব্যবহার করেনি। আমি আমার প্রয়োজন সেরে বাইরে বের হলাম। হঠাৎ আমার চোখ গেল পাশের ঘরটার উপরের লেখার উপর। ভয়ে আমার শরীর শিউর উঠল। সেখানে লেখা মর্গ। আমি আমার এক বন্ধুকে ডাক দিয়ে ইশারা দিয়ে দেখতে বললাম। সে দেখার পর বাকি 2 জনকে বলতে নিষেধ করলো, কারণ তারা 2 জনই রক্ত দিবে। যদি তারা ভয় পেয়ে যায় তাহলে তো রক্ত দিতে পারবে না বা রক্ত দিতে চাইবে না। যাই হোক, আমরা মর্গের পাশ দিয়ে এগোতে লাগলাম। আমরা সেই ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে কেউ ছিল না, একদম নীরব পরিবেশ। একটা খোলা জানালা দিয়ে উকি দিয়ে দেখি সব লাশ, এবং লাশগুলো একদম এলোমেলো। কারো হাত বেরিয়ে আছে, কারো পা বেরিয়ে আছে, কারো আবার মুখ খোলা। কি ভয়ানক দৃশ্য! আমি আমার বাকি 3 জন বন্ধুকে কিছু বললাম না। আমরা দ্রুত হাঁটতেছিলাম। আমরা তাড়াতাড়ি করে বের হলাম। বের হয়ে দেখি গেটে দারোয়ান আমাদের জিজ্ঞাসা করলো, তোমরা কোথা থেকে আসলে, কোথায় যাবে? আমরা বললাম আমরা নতুন ভবন খুঁজতেছি, আর আমরা ভুলে মর্গের দিকে চলে গিয়েছিলাম। ওই দিকে একটা মানুষও নেই কেন? দারোয়ান বলল, ওই জায়গায় দারোয়ান ছুটিতে গেছে, আর ওই জায়গায় যাওয়া নিষেধ। আমরা বললাম আমরা ভুলে চলে গিয়েছি, নতুন ভবনটা কোন দিকে? তারপর দারোয়ান আমাদের নতুন ভবন দেখিয়ে দেয়। রক্ত দিতে দিতে প্রায় রাত বাজে 2টা বেজে গিয়েছিল তখন। আমরা নতুন ভবন থেকে বের হয়ে বাকি কাজ সেরে বাড়ি যাওয়ার জন্য বের হব। মেইন গেটের কাছে আসতেই অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড় করানো। আমরা মেডিকেলে ঢোকার সময়ও সেগুলো দেখেছি। হঠাৎ আমার চোখ পড়ে একটা অ্যাম্বুলেন্সের জানালায়। আমি দেখলাম একটা লাশ, মনে হচ্ছে তাকিয়ে আছে, আর অদ্ভুতভাবে দাঁতগুলো বের হয়ে আছে। আরও আশ্চর্যের বিষয় এটা যে অন্ধকারের ভিতরেও লাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আমার এক বন্ধুকে ডাক দিয়ে বললাম, ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে কিছু দেখতে পাচ্ছ? আমার বন্ধু বলল, হ্যাঁ দেখেছি। তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমরা মেডিকেল থেকে বের হয়ে যাই। রাস্তায় তখন তেমন গাড়ি ছিল না, কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হচ্ছিল। বলে রাখা ভালো, মেডিকেলের পাশে আরেকটা মেডিকেল ছিল, সেটাও একটি পরিচিত মেডিকেল, তাই নাম প্রকাশ করলাম না। আমরা যখন সেই মেডিকেলের কাছাকাছি আসি, হঠাৎ আমরা 4 জনে অনুভব করি একদম সাদা কাপড় পরা কিছু একটা সামনে দিয়ে দৌড় দিয়ে গেল। আমাদের বন্ধুদের মধ্যে একজন বলল, ভাই আজকে অনেক রাত হয়ে গেছে, আর অদ্ভুত ঘটনা ঘটছে আমাদের সাথে। আজকের রাতটা না হয় এই রাস্তায় কাটিয়ে দিই। আমি সবাইকে সাহস জোগাতে বললাম, আরে না, আমি এসব ভয় পাই না, এগুলো কোনো ব্যাপারই না, চলো আর একটু সামনে গেলেই গাড়ি পাবো। তারপর আমরা একটু সামনে গিয়ে গাড়ি পেলাম এবং গাড়িতে উঠলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে মনে হলো আমাদের 4 জনের সামনে ধূপ করে কিছু পড়লো, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। তারপর একটা অটোরিক্সাতে উঠে যার যার বাসায় চলে গেলাম। এরপর আর তেমন কিছু হয় নাই। এই ছিল ঘটনা। ফারহান ভাই, আমার বন্ধু নাহিদের কাছে আরও ঘটনা আছে, সবাইকে ভয়ের শিহরণ জাগাতে পারবে সেই ঘটনা। যদি দর্শক চায় অবশ্যই শেয়ার করব। এখন চলে যাচ্ছি সাইদ আহমেদ ভাইয়ের পরবর্তী ঘটনায়। তিনি একসাথে ঘটনাগুলো পাঠিয়েছে ভাগে ভাগে, তো তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার কলিগের বড় ভাই মাওলানা সাখাওয়াত হোসাইনের কাছ থেকে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
সময়কাল 90 দশক। আমার চাচা রাতে মাছ ধরত। প্রতিদিনের মতো সেদিনও রাতে মাছ ধরে ফজরের আগে হাঁটার উদ্দেশ্যে রওনা হলেন। বলে রাখা ভালো, গ্রাম থেকে বের হওয়ার রাস্তার পুকুরের পাড়ে একটা তাল গাছ, একটা তেঁতুল গাছও আছে। রাস্তার এক পাশে তেঁতুল গাছ আর অপর পাশে তাল গাছ। উনি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটি ভয়ানক অবয়ব, যার এক পা তেঁতুল গাছে আরেক পা তাল গাছে, এবং চাচার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। চাচা এটা দেখে তেমন একটা ভয় পেলেন না, কারণ উনি গ্রামের মানুষ এবং রাতে মাছ ধরে, তাই প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হন। চাচা তখন ভাবল, এখন যদি আমি এর দুই পায়ের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ও আমাকে দুই পায়ের চিপায় ফেলে মেরে ফেলবে, নইলে আমার কোনো ক্ষতি করবে। এটা ভেবে চাচা তৎক্ষণাৎ ঘুরে অন্য রাস্তা দিয়ে বাজারে যায় এবং ফজরের পর মাছ বিক্রি করে বাড়ি চলে আসে। এই ছিল ঘটনা। ঘটনাটি ছোট্ট কিন্তু সত্য। এবার চলে যাচ্ছি তার পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। এখন আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার এক আত্মীয়র সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি প্রায় 16 থেকে 15 বছর আগের। সালটি ঠিক মনে নেই, তাই বলতে পারলাম না। তখন আমার সেই আত্মীয়র, যার নাম হচ্ছে রহিম ভাই, এবং এটি একটি ছদ্মনাম। রহিম ভাইয়ের বয়স তখন প্রায় 13 থেকে 14 বছর হবে। রহিম ভাই তখন মাদ্রাসায় পড়তো। একদিন রহিম ভাই মাদ্রাসা থেকে 3 দিনের ছুটি নিলেন, তারপর বাসায় গেল। রাতে রহিম ভাই ঘুমাচ্ছিল। হঠাৎ রহিম ভাইয়ের জানালায় ঠক ঠক আওয়াজে তার ঘুম ভেঙে গেল। রহিম ভাই জবাব দিল, কে? ওই পাশ থেকে আওয়াজ আসলো, আমরা, দরজা খোলো, তোকে হুজুর ডাকছে, তাই নিতে এসেছি। বলে রাখা ভালো, মাদ্রাসার বড় হুজুর রহিম ভাইকে অনেক মহব্বত করত, আর রহিম ভাইও হুজুরকে অনেক মহব্বত করত, যার কারণে হুজুরের কথা শুনতেই রহিম ভাই লাফ দিয়ে উঠে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে দেখে তাদের মাদ্রাসার 3 জন ছাত্র দাঁড়িয়ে আছে। তারপর রহিম ভাই তাদের সাথে রওনা দিল। পথের মধ্যে রহিম ভাই তাদের মাদ্রাসার সেই 3 জন ছাত্রের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করল, কিন্তু তারা কোনো জবাব দিচ্ছে না, শুধু একসাথে হাঁটছে। হঠাৎ রহিম ভাইয়ের তার হুজুরের বলা একটি কথা মনে পড়ে যায়। হুজুর বলেছিলেন, রাতে যখন কোথাও যাবি আয়াতুল কুরসি পড়ে নিবি, তাহলে কোনো বিপদ হবে না। রহিম ভাই সেটাই করলেন। রহিম ভাই আয়াতুল কুরসি পড়ার পর খেয়াল করে দেখে সেই 3 জন ছাত্র জোরে জোরে হাঁটা শুরু করছে। বলে রাখা ভালো, সেদিন রাতে বৃষ্টি হয়েছিল, রাস্তায় অনেক কাদা ছিল। রহিম ভাই কাদার মধ্যে হাঁটতে পারছিল না, কিন্তু সেই 3 জন জোরে জোরে হেঁটে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা রহিম ভাইয়ের কাছ থেকে দূরত্ব মেনটেন করতেছে, রহিম ভাইয়ের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে। রহিম ভাই পিছন থেকে 3 জনকে ডাকছে, এই থাম, আমাকে নিয়ে যা, আমাকে একা রেখে চলে যাচ্ছিস কেন, দাঁড়া। কিন্তু তারা রহিম ভাইয়ের কোনো কথা শুনছিল না। একটা মসজিদের কাছে এসে রহিম ভাই মসজিদের আলোয় তাদের আর দেখতে পায় না। হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায়। রহিম ভাই একা একা মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসার দরজায় গিয়ে জোরে জোরে কড়া নাড়ে। বড় হুজুর দরজা খুলে। হুজুর রহিম ভাইকে দেখে অবাক হয়ে বলে, কিরে, তুই এত রাতে এখানে? তুই তো ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলি। তারপর বড় হুজুরকে রহিম ভাই সব খুলে বলে। বড় হুজুর রহিম ভাইকে ভেতরে আসতে বলে। রহিম ভাই ভেতরে আসতে হুজুর দেখে রহিম ভাই কাদায় মাখামাখি অবস্থা। রহিম ভাইয়ের সাথে বড় হুজুরের খাতির ভালোই ছিল, যার কারণে তার একটা পাওয়ার ছিল। তাই বড় হুজুরের ঘর থেকে লাঠি নিয়ে দৌড়ে চলে গেলেন ছাত্রদের ঘরে। গিয়ে দেখে সেই 3 জন ঘুমাচ্ছে। রহিম ভাই তখন চিৎকার দিয়ে রাগান্বিত হয়ে বলে, আমাকে মাঝ রাস্তায় একা রেখে এসে এখানে ঘুমানো হচ্ছে, উঠ এখনই। এমন চিৎকার শুনে সব ছাত্ররা জেগে ওঠে। ওই 3 জন ছাত্রও জেগে গেছে। বড় হুজুর সেই রুমে আসলেন এবং বললেন, কি হয়েছে? রহিম ভাই বলল, এই যে এরা 3 জন আমাকে মাঝ রাস্তায় রেখে চলে এসেছে। বড় হুজুর অবাক হলেন, 3 জন তো সন্ধ্যার পর থেকে বাহিরে যায়নি। বড় হুজুর বুঝলেন রহিম ভাইয়ের সাথে কি ঘটেছে। হুজুর রহিম ভাইকে থামতে বললেন এবং এর সমাধান সকালে করবেন বললেন। পরের দিন সকালে হুজুর রহিম ভাইকে ডেকে কিছু ঝাড়ফুঁক করলেন। এই ছিল ঘটনা রহিম ভাইয়ের, যেটা সাইদ আহমেদ ভাই সংগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে বুঝতে আর বাকি নেই, ওই 3 জন কোনো জিন ছিল যে রহিম ভাইকে
কোনো ক্ষতি করার জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রহিম ভাই যেহেতু আয়াতুল কুরসি পড়েছিলেন তাই তার কোনো ক্ষতি করতে পারেনি। তো এই 3টা ঘটনা সাইদ আহমেদ ভাই সংগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছে। একটা ছিল তার বন্ধুর, আর বাকি 2টা আরো 2জন মানুষের। প্রথম ঘটনাটা অসাধারণ ছিল, একটি মেডিকেলের ঘটনা। আর হামেশাই মেডিকেলে মর্গে নিয়ে এরকম ঘটনা আমরা শুনতে পাই, কিন্তু ওই ঘটনাটা আমার কাছে একটু ভিন্ন লেগেছিল। যেমন অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ তাকিয়ে আছে বা এরকম কিছু। মেডিকেলে, বড় বড় মেডিকেলে, মর্গেতে এরকম কিছু অস্বাভাবিক ঘটনা হতেই পারে, কারণ ওইখানে জিন চলাফেরা করে বা এরকম কারেন্ট জিন থাকতে পারে। এখন চলে যাচ্ছি সাইদ আহমেদ ভাইয়ের আরেকটি ঘটনাতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা পুরো এপিসোডটি শুনবেন। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি আবিদ, এটি আমার ছদ্মনাম। আমি গাজীপুর জেলায় থাকি। ঘটনার সকল চরিত্র এবং স্থানের নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। একটা মৃত খাল, যেখানে একসময় মানুষ মাছ ধরত, আজ সেখানে নেমে আসে শুধু নীরবতা আর শীতল মৃত্যুর ছায়া। খালটা যেন নিঃশ্বাস নেয় রাতের অন্ধকারে। তার পানি একদম স্থির, ঠান্ডা আর অদ্ভুত রকম নিস্তব্ধতা। কিছু বছর আগে আমাদের এক প্রতিবেশী সুজন কাকা এক গভীর রাতে ঠিক 1টার দিকে মাছ ধরতে গিয়েছিলেন সেই খালে। মাছ ধরে যখন বাড়ি ফিরতে যাবেন তখনই ঘটল অদ্ভুত সেই ঘটনা। তিনি দেখতে পান খালের কিনারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পুরুষ। সাদা জুব্বা পরা, মুখটা কিছুটা অস্পষ্ট, যেন কুয়াশায় গড়া। সে ডাকছিল, সুজন, সুজন, আর একটু মাছ নিয়ে যা। তার কণ্ঠস্বর শীতল, কিন্তু এক অদ্ভুত হাসি বারবার ভেসে আসছিল। মাছ নিবি না? আয়, তোকে মাছ দিচ্ছি, আয়। হাসতে হাসতে তার চোখ যেন লালচে হয়ে যাচ্ছিল। সুজন কাকা কিছু না বুঝেই ছুটে পালিয়ে আসলেন। সেই রাতের পর থেকে তিনি আর আগের মতো ছিলেন না। অল্প কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন, আর একদিন হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপর থেকে সেই খালের চারপাশে এক অদ্ভুত অদৃশ্য ভয়ের ছায়ার মতো ঘুরতে থাকে। কেউ আর রাতে মাছ ধরতে সাহস করে না। কিন্তু 4-5 মাস আগে একটা ভাড়াটিয়া বৃদ্ধ বয়স্ক, আনুমানিক 60 বছর হবে, রাতে গোপনে সে মাছ ধরতে গিয়েছিলেন সেই খালে। সেই রাতে কুয়াশা ঘন ছিল, ঠান্ডা বাতাসে আশেপাশের গাছগুলো যেন কাঁপছিল। লোকটা খালে বসে মাছ ধরছিলেন অনেকক্ষণ, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। সকালে হঠাৎ করে খবর আসে খালে এক মরদেহ পাওয়া গেছে। আমরা ছুটে যাই এবং যা দেখি তা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। লোকটার দেহ খালের পানিতে, তার পা কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে আছে। শরীর বাঁকা হয়ে গেছে অস্বাভাবিকভাবে। ঘাড়টা যেন কেউ ঘুরিয়ে দিয়েছে পুরো উল্টো দিকে। হাত দুটো এমনভাবে মোচড়ানো যেন সে কিছু থেকে বাঁচতে চেয়েছিল। তার জামা কাপড় পরেছিল সাইডের একটি খুঁটির সঙ্গে ঝুলেছিল। সেই জামা কাপড়গুলো যেন কেউ খুলে নিয়ে রেখেছে। পুলিশ আসে, প্রাথমিকভাবে জানায় অতিরিক্ত ঠান্ডার কারণে হার্ট বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শরীর যদি শুধু শীতে জমে যায় তবে কোমর পর্যন্ত কাদা মাটির ভিতর কেন গেঁথে থাকবে? আর তার ঘাড় ভাঙল কিভাবে? কেউ কি ছিল তার আশেপাশে, নাকি সেই সাদা জুব্বা পরা মানুষটি আবার ফিরেছে? এই জায়গাটা আজও শুধু একটা খাল নয়, একটা অদৃশ্য আতঙ্ক। লোকটার মৃত্যু আজও রহস্য রয়ে গেল। সেদিন কি ঘটেছিল ওই বৃদ্ধ চাচার সাথে? খুবই ভাই ভয়ঙ্কর একটি আমি যখন এটা পড়ছিলাম তখন আমার নিজের কাছেও কেমন জানি ভয় ভয় লাগতেছে। কারণ কেমন একটু ইমেজিন করেন, কোমর অবধি আপনার কাদা মাটির মধ্যে গেঁথে গেছে, ঘাড় উল্টো, হাত মোচড়ানো, কেমন দৃশ্য হতে পারে এটা? যাই হোক, ধন্যবাদ আপনাকে সাইদ আহমেদ ভাইয়ের মাধ্যমে আপনার ঘটনা শেয়ার করার জন্য। এখন চলে যাচ্ছি সাইদ আহমেদ ভাইয়ের আরেকটি অসম্ভব রকমের ভয়ানক ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম লোকমান হোসেন, আমার বাড়ি ফেনী জেলায়। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সময়টা ছিল 2023 সালের ডিসেম্বর মাস। শীত তখন ভালোই পড়েছে।
আমার তখন পরীক্ষার সময়, তাই বিকেলে প্রাইভেট পড়তে যেতাম এক আপুর কাছে। তিনি থাকতেন একটু দূরে। সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 30 থেকে 40 মিনিটের রাস্তা। প্রতিদিনের মতোই সেদিনও বিকেলে প্রাইভেট পড়ে আমি অপেক্ষা করছিলাম আব্বুর জন্য, কারণ রাতে আব্বু আমাকে সাইকেল করে নিয়ে যেতেন। কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার। আব্বুর অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। রাত প্রায় 11:30 বাজে। রাস্তাঘাট ফাঁকা, চারপাশ নিস্তব্ধতা, দোকানপাট সব বন্ধ। সাইকেলে আমি আর আব্বু বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের যেই রাস্তা দিয়ে যেতে হয় সেখানে একটি পুরনো বার্জার রয়েছে, আর একটু দূরে রয়েছে একটি কবরস্থান। সে সময় রাস্তার আলো বেশ কম ছিল। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ বার্জারের দিকে চোখ গেল। দেখি একটা কালো অবয়ব অস্বাভাবিকভাবে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য আমাদের দম বন্ধ হয়ে এলো। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু আব্বুকে কিছু বললাম না। ভাবলাম হয়তো আমার চোখের ভুল। এই ঘটনার প্রায় 2-3 দিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আব্বু আমাকে দোকান থেকে কিছু জিনিস আনতে পাঠালেন। দোকানে যেতে হলে সেই বাজারের পথ দিয়ে যেতে হয়। আমি ভয়ে ভয়ে বের হলাম আর মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। হাঁটতে হাঁটতে বাজারের সামনে পৌঁছে মনে হলো কিছু একটা আবার তাকিয়ে আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আর দেরি না করে দৌড় দিলাম। দোকান থেকে জিনিস নিয়ে ফিরতে ফিরতে পুরো অন্ধকার হয়ে গেল। এবার ফিরতি পথে মনে হচ্ছিল কেউ আমার পিছনে পা টিপে টিপে আসছে। আবার আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। সেই বাজারের পাশ দিয়ে যাচ্ছি আর কানে আসছে নিঃশ্বাস ফেলার শব্দ। বাড়ি ফিরে দরজা লাগিয়ে দিলাম। এরপর থেকে আমার শরীর খারাপ হতে শুরু করলো। প্রথমে জ্বর, তারপরে বমি, তারপর শরীর দুর্বল হয়ে এলো। ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আমি সব ঘটনা আব্বু আম্মুকে খুলে বললাম। তারা সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেল এক হুজুরের কাছে। হুজুর কোরআনের আয়াত পড়ে আমাকে পানি পড়া দিলেন। তিনি বলেন, ভয়ের সময় তুমি দুর্বল হয়ে পড়েছিলে, তখন এক জিন তোমার উপর আসর করেছিল। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, কিন্তু আজও সেই বাজারের পাশ দিয়ে যেতে হলে আমার বুক কেঁপে ওঠে। মনে হয় সে কালো ছায়া এখনো দাঁড়িয়ে আছে। এই ছিল ফারহান ভাই ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আমার কাছে আরও ঘটনা আছে, ইনশাল্লাহ পাঠাবো। ধন্যবাদ লোকমান হোসেন ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবার চলে যাচ্ছি সাইদ আহমেদ ভাইয়ের সংগ্রহ করা আরেকটি ঘটনাতে। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনি। আমি মোহাম্মদ ফাহিম হাসান, বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। আজকে আমি যেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি কালো জাদুর ঘটনা। 3 মাস আগের ঘটনা। ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাদের নাম প্রকাশ করলাম না, ছদ্মনাম ব্যবহার করছি। যার সাথে ঘটনা ঘটছে তার ছদ্মনাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই এবং তার চাচাতো ভাইদের ভিতরে শত্রুতা শুরু হয় জায়গা জমি নিয়ে। এই জায়গা জমি নিয়ে রাগারাগির জেরে আব্দুল্লাহ ভাইয়ের চাচাতো ভাই আব্দুল্লাহ ভাইয়ের উপর কালো জাদু করে। আব্দুল্লাহ ভাই সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার রিপোর্ট দেয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। কিন্তু সে তারপরও অসুস্থ হয়ে আছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন সে ভর্তি থাকে। দিন দিন তার অবস্থা অবনতি ঘটে। তাদেরকে অনেকেই বলেছে এগুলো কোনো অসুখ না, কালো জাদু করা হয়েছে, কিন্তু তারা এগুলা বিশ্বাসই করে না। তাই তারা ওই জায়গাতেই থাকে যে এটা কোনো শারীরিক সমস্যা। কিন্তু সেখানে 15 দিন থাকার পর সে মারা যায়। তাকে সেখান থেকে আনা হয়। সকাল 10:30 জানাজার নামাজ পড়ে তাকে কবর দেওয়া হয়। ফারহান ভাই, এখানে সব শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ হয়নি। আব্দুল্লাহ ভাই মারা যাওয়ার 1 সপ্তাহ পর থেকেই দেখা দেয় সমস্যা। তার কবরটা যেখানে দেওয়া হয় সেই পথ দিয়ে একজন লোক যাচ্ছিল। যাওয়ার সময় দেখে কবরের পাশে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। তারপর সে ওইখান থেকে চলে যায়। তার পরের দিনের একটি ঘটনা। কবর থেকে একটু দূরে একটা তাল গাছ আছে। সেখান দিয়ে যাওয়ার সময় তাল গাছের উপর থেকে শব্দ আসে। সেই লোক তাকিয়ে দেখে একটা অবয়ব তাল গাছের উপর বসে আছে। আরেকদিন এক মহিলা দেখে এক লম্বা মহিলা দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। এরকম অনেকেই দেখে। তারপর আব্দুল্লাহ ভাইয়ের বউকে তার মা বাবা তাদের কাছে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার কিছুদিন পর থেকে আব্দুল্লাহ ভাইয়ের ঘর থেকে শোনা যায় কান্নার শব্দ। প্রতিদিন এমন আর্তনাদ করে কান্নার শব্দ আসতো সেই ঘর থেকে। গ্রামবাসীর মনে ভয় ঢুকে যায়।
তারপর একজন হুজুর এনে বাড়ি বন্ধ করে নেওয়া হয়। তারপর থেকে এখন আর সমস্যা হয় না। এই ছিল সাইদ আহমেদ ভাইয়ের পাঠানো মোট 6টা ঘটনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইদ আহমেদ ভাই। অনেক কষ্ট করে আপনি ঘটনা ম্যানেজ করছেন, সেগুলো পাঠাচ্ছেন, আবার নিজে গুছিয়ে লিখছেন, অনেক কষ্ট করছেন আমাদের শো নিয়ে। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাচ্ছি না, তবে দর্শকরা বলবেন যে ঘটনাগুলো কেমন লেগেছে। আমি হয়তো সঠিকভাবে আপনাদের কাছে পড়ে শোনাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকের পর্বতে যাদের ঘটনা শেয়ার করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ঈদ স্পেশাল থাকছে আরও ভয়ঙ্কর ঘটনা। যাদের ঘটনা পড়িনি হয়তো ঈদ স্পেশাল এপিসোডে সেই ঘটনা থাকবে, সো একটু অপেক্ষা করবেন। তো আমি ছিলাম ফারহান, এতক্ষণ আপনাদের সাথে। আপনারা দেখছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 18। এবং যারা এখনো গ্রুপে জয়েন হননি তারা শীঘ্রই জয়েন হয়ে যান নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।